একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অন্তরা নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা ভালোবাসার গল্প। গল্পের নাম অপরাহ্নের আলো। গল্প তো শুরু করবই, কিন্তু তার আগে গল্পের শুরুতে তোমাদের জন্য সুখবর। ভালোবাসার মরশুমের পুজো শুরু হয়ে যাচ্ছে আগামী শুক্রবার থেকে, অর্থাৎ তোমাদের চাহিদা অনুযায়ী পুজো প্রেমের গল্প শুরু হচ্ছে এই শুক্রবার থেকেই। এই শুক্রবার তোমাদের জন্য আছে আগমনী। ও হ্যাঁ, ছোট্ট করে বলে রাখি গল্পের বিষয়বস্তু। আগমনী সহজ সরল সাদামাটা গ্রামের মেয়ে, মিথ্যে কথা সে একেবারেই বলে না। কলকাতার পুজো কখনোই দেখেনি এর আগে। হঠাৎ করে এবারে পুজো কাটাতে চলে এসেছে কলকাতায়। আর যার সঙ্গে প্রথম কলকাতার পুজো দেখবে বলে রাস্তায় বেরিয়েছে, তার তো আগমনীকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনোর কোনো ইচ্ছেই নেই। একে সে সম্পর্কে দিদির দেওর, তার উপর আবার কলকাতা শহরের মানুষ, একেবারে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আচ্ছা, এদের ভালোবাসার গল্প আদৌ জমবে কি? সেটা জানতে গেলে কিন্তু আগামী শুক্রবার রাত্রি 8টায় শুনতে হবে আগমনী, শুধুমাত্র ভালোবাসার মরশুমে। আর হ্যাঁ, মনে আছে তো ভূত চর্চা? ভূতের গল্প নিয়ে আমরা আসি প্রত্যেক শনিবার ঠিক রাত 11টায়। ভালোবাসার মরশুমের নতুন ভেঞ্চার ভূত চর্চা। কি ভয় পেতে এই শনিবার ঠিক রাত 11টায় ভূত চর্চায় আসছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আর অপেক্ষা করতে পারছো না। আজকের গল্পটা শুনতে ইচ্ছে করছে ঝটপট। এই তো শুরু করব। তবে তার আগে আজকের গল্পের লেখিকা আমি অন্তরা। গল্প পাঠে আমি রয়েছি তোমাদের সঙ্গে। গল্পের অন্যান্য চরিত্রে আজকে আমার সঙ্গে তোমাদের বন্ধু প্রীতম, আর সেই সঙ্গে শুক্লা। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি অপরাহ্নের আলো। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1341 উফ, কেন যে বাপির কথা না শুনে একা একাই চলে এলাম। ও ভারী দুটো ব্যাগ, আর তার উপর প্ল্যাটফর্ম নাম্বার যেন কত যেন মা বলেছিল। হ্যাঁ 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 14। উফ, 14 নাম্বার প্ল্যাটফর্মকে রাখতে বলেছে বাবা। 1 2 3 4 এই 4টেই তো ঠিক ছিল। উফ, কোথায় যে ওটা? তখন থেকে দৌড়েই যাচ্ছে, শুধু মানুষ আর মানুষ, ভিড় আর ভিড়। উফ, কুমারিকা এক্সপ্রেস নামও দেখো। ওহ, দেরি হয়ে যাচ্ছে, ট্রেনটা আবার না ছেড়ে দেয়। কায়দা করে আবার কুলিও নিলাম না, একটা কুলি নিলেই ভালো হতো। কি কে বকবক করতে করতে দৌড়চ্ছে জানতে ইচ্ছে করছে? বলবো, তার গল্প তো বলবোই, তার গল্প বলতেই তো এসেছি। তবে তার আগে তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা, দূরপাল্লার ট্রেনে একা যাত্রার কথা ভাবলেই তোমাদের মনে কি কি চিন্তা উকি দেয়? না, তার আগে আমার মনে কি কি চিন্তা আসে সেটা বলি। শুধুমাত্র জিনিসপত্রের সুরক্ষার কথাই কিন্তু আমি ভাবি না। আমার মনে হয় আমার পাশে বসা যে যাত্রীটি, সে সারাক্ষণ ফোনে জোরে জোরে কথা বলবে না তো? যদি আমার উল্টো দিকের মানুষটা রাতে এমন নাক ডাকে যে আমার ঘুমই না আসে, যদি সিটের পাশে বসা ভদ্রলোক প্রচুর গল্প করতে চায়, ইস, তাহলে আমার কথা কে শুনবে? তার ওপর নিজের দামি ব্র্যান্ডেড জুতোটা ছেড়ে রেখে রাত্রে যে একটু শান্তিতে ঘুমোবো, এরপর যদি জুতো কেউ চুরি করে নেয়, সেই টেনশনও তো মাথায় ঘোরে। আর মোবাইল, শোন, যত বড় কোম্পানি যত বেশি এমএইচ ব্যাটারি দেওয়ার কথা বলে,
তার চার্জ কিন্তু তত তাড়াতাড়ি শেষ হয়। এবার তুমি শোয়ার পর ফোনটা চার্জ দিলে, দেখলে চার্জিং পোর্টটাই খারাপ, কি হবে? আরে না না, ভয়টাই দেখাচ্ছি না। এখন যে মেয়েটি হাওড়া স্টেশন দিয়ে ব্যাগপত্র নিয়ে দৌড়চ্ছে, তার মনে কিন্তু এই চিন্তাগুলোই ঘুরপাক খাচ্ছে, আমার তোমার মতোই। আমাদের এই যাত্রার গল্পটা শুরু হয় এমনই ছোট ছোট চিন্তা নিয়ে, কিন্তু কখনো কখনো এই যাত্রাই আমাদের জীবনে নতুন একটা দিগন্ত খুলে দেয়। গল্পটা শুরু হলো ভোরবেলা হাওড়া স্টেশনে। ঘড়িতে তখন 7:15। শয়ে শয়ে মানুষের ভিড়, মালপত্রের সারি আর হরেক রকম গলার আওয়াজ। এসবের মাঝে নিজের মনেই বকবক করতে করতে চলেছে এক তরুণী, নাম অদ্বিতীয়া। কাঁধে তার বিশাল একটা ঝোলা, এক হাতে ভারী ট্রলি ব্যাগ আর অন্য হাতে একটা ছোট ব্যাগে ভরা খাবার দাবার। যদিও সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। অদ্বিতীয়া নিজের বকবকের দুনিয়ায় এতটাই মগ্ন যে বাইরের কোনো আওয়াজ তার কানে খুব একটা পৌঁছচ্ছে না। তার উপর আজকে আবার একটা বিশেষ দিন। অদ্বিতীয়া এই প্রথম বাবা মা ভাইকে ছাড়া এতটা দূরের পথ পাড়ি দিতে চলেছে। অদ্বিতীয়ার বাবা ডাক্তার, তার হাসপাতালে ডিউটি, ছুটি নেই। আর বাবাকে একা ফেলে মা কিছুতেই আসবে না। তার ওপর ছোট ভাইটার কয়েকদিন ধরে জ্বর, তাই মা তাকে ফেলে আসার কথা ভাবতেই পারে না। কিন্তু অদ্বিতীয়ার জেদ, মাস্তুতো বোনের বিয়ে, অন্তত 2 সপ্তাহ আগে তাকে তো পৌঁছতেই হবে। তাই একাই লট বহর নিয়ে তার যাত্রা। ধুর ধুর, এত খরচা করে নেলস করালাম, হেয়ার বোটক্স করালাম, ফেসিয়াল করালাম, সব একেবারে জলাঞ্জলি চলে যাচ্ছে। উফ, কি ঘাম হচ্ছে ভগবান! তার উপর স্টেশনগুলোয় কোনো এসির ব্যবস্থাই নেই। কেন রে বাবা, এয়ারপোর্টগুলো কি সুন্দর চিল থাকে, এসি আছে। ওহ বাবারে, তার উপর 12 আছে, 13 আছে, 15, ওহ 14টা কোথায়? অদ্বিতীয়া দৌড়তে শুরু করলো। হাতে আর বেশি টাইম নেই, 7:30টায় ট্রেন তো ছেড়ে দেবে। হাঁপাতে হাঁপাতে ও এক ভদ্রলোকের সামনে এসে দাঁড়ালো। দাদা দাদা দাদা, বলছি কামরাঙ্গা এক্সপ্রেসটা কোথায় দাঁড়িয়ে আছে বলতে পারেন? লোকটা মুখে কিছুই বলল না, চোখ তুলে অবাক হয়ে তাকালো অদ্বিতীয়ার দিকে। এই রকম ট্রেনের নাম তো সে জীবনেও শোনেনি। না না, মানে 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 ওই কনক কুমার এক্সপ্রেস। হ্যাঁ হ্যাঁ, না না, কনক কুমারও তো নয়, কি যেন ছিল, দাঁড়ান আমি ফোনটা, হ্যাঁ মনে পড়েছে, কন্যাকুমারিকা। না না, কুমারিকা এক্সপ্রেস, হ্যাঁ হ্যাঁ ওটাই তো, চেন্নাই যায় যেটা, ওটা। কোথায় বলুন তো দাঁড়িয়ে আছে? 14 নম্বর, কিন্তু আমি তো 14 নম্বর। ভদ্রলোকটি সামান্য হেসে জড়ানো শব্দে কিছু একটা বলল। চোখের সামনে দেখতে পেল অদ্বিতীয়া, ওর ঠিক ডান পাশে দাঁড়িয়ে 12666 কন্যাকুমারিকা এক্সপ্রেস। অদ্বিতীয়া নিজের বোকামির জন্য জিভটা কেটে লোকটাকে আর কিছু না বলেই দৌড় দিল। ট্রেনের কামরার দিকে যেতে যেতেই আবারও শুরু করলো বকবক। এই বাপিও না একটাও কথা শোনে না। দেখো সেই কোথায় টিকিট কেটেছে। ধুর বাবা, একেবারে সোজা ফার্স্ট ক্লাস। কি দরকার ছিল ওখানে? যদি এবার কোনো বুড়ো বুড়ি বসে থাকে, সারাক্ষণ শুধু ঝিমোবে, আমাকে কথা বলতেই দেবে না। ও কেবিনে অলরেডি যে 3 জন বসে আছে, আমি তো তাদের সম্পর্কে কিছুই জানি না। অবশ্য পাপি বলেছিল প্লেনের টিকিটই কাটবে, কিন্তু প্লেন, উফ, আমার তো প্লেনে ফোবিয়া আছে। মাঝ আকাশে যদি প্লেনটা ভেঙে পড়ে, ওটা তো শূন্যে ভাসে। আর যদি ভেঙে নাও পড়ে, তাও তো মাঝপথে লাফ দিয়ে নেমে যাওয়ারও কোনো উপায় নেই। তার চেয়ে বাবা ট্রেনই ভালো, অন্তত মাটির ওপরে পা আছে। আর যদি বেশি বিরক্ত লাগে, তাহলে ট্রেন থেকে নেমে যাওয়ারও একটা অপশন আছে। বাড়ি ফিরে যাব? না বাবা, আমার এখনো বিয়ে হয়নি। ও এখনো এলো না কম্পার্টমেন্টটা, ট্রেন তো ছেড়ে দেবে। নিজের মনে কথাগুলো বলতে বলতেই অদ্বিতীয়া নিজের কম্পার্টমেন্টের দিকে প্রায় জেট প্লেনের গতিতে দৌড়তে শুরু করলো।
বহু কষ্টে প্রায় হাঁচড়ে পিঁচড়ে কেবিনের দরজাটা খুলতে পারল অদ্বিতীয়া। লটবহর নিয়ে বিরক্ত মুখে ঢুকলো কেবিনের ভিতরে। একজন মধ্যবয়সী ভদ্রলোক কপাল কুঁচকে ওর দিকেই তাকিয়ে আছেন। দরজার বাইরে যে এতক্ষণ ধরে একটা ধস্তাধস্তি চলছিল তা উনি বুঝতে পারছিলেন, কিন্তু উঠবেন কি উঠবেন না সেটা স্থির করে উঠতে পারেননি। কি ব্যাপার বলুন তো, হাঁ করে তাকিয়ে আছেন কেন? একটু তো সাহায্য করতে পারেন। ব্যাগটা তুলতেই পারছিলাম না। আরে বাড়ি থেকে তো 2-4টে সার্ভেন্ট আনা উচিত ছিল আপনার। ভগবান তো আপনাকে 2টো হাত 2টো পা দিয়েছেন, সেগুলোকে কাজে লাগিয়ে নিজের কাজটা নিজে করলেই তো হয়। চেনা নেই জানা নেই অর্ডার করছে, কি করে মানুষের সাথে বিহেভ করতে হয় সেটাই জানে না। এই শুনুন, বেশ করেছি। সেই সুদূর অতীত থেকে না প্রত্যেকটা পুরুষ মানুষের একটাই কাজ, কুলিগিরি করা। মহিলা কুলি দেখেছেন কোনোদিন? মেয়েরা না ডেলিকেট হয়, তারা বেশি ভার বইতে পারে না। এগুলো সব ছেলেদের কাজ, বুঝলেন? ছেলেদের কাজ। কারণ ওরা ইট কাঠ পাথর কাদা ময়লা এইসব দিয়ে তৈরি। ও আচ্ছা, আর আপনি বুঝি ক্ষীর ননি ছানা এইসব দিয়ে তৈরি? মাইরি, আপনি সুকুমার রায় পড়েছেন? ইস, কি ভাষা! উমা, বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা। হঠাৎ ট্রেনে একটা ঝাঁকুনি হলো। অদ্বিতীয়া উপুর হয়ে পড়তে যাচ্ছিল। কোনো মতে সামলে নিয়ে বলল, আপনি না একদম জেন্টলম্যান নন। এমন এমন সুন্দরী একজন মেয়ে পড়ে যাচ্ছে দেখেও আপনি ধরতে এলেন না? না, অকারণে আমি মহিলাদের গায়ে হাত দিই না। আর আপনার মতো বাচাল মহিলাদের গায়ে তো বাপরে বাপ একেবারেই নয়। কি বললেন? কি বললেন? আমি বাচাল? তবুও বাদ দিন, বাচালের পরের শব্দটা আপনি কি বললেন? আবার বলুন। আপনি আপনি আমাকে মহিলা বললেন? কেন? আপনাকে মহিলা বলা যায় না? মানে আপনি মহিলা নন? না, নই। আমি একজন 24 বছরের মেয়ে, তরুণী, ইয়াং লেডি। একদম আমাকে মহিলা, ভদ্র মহিলা এসব বলে সম্বোধন করবেন না। বাজে লোকের সঙ্গে সিট পড়লো। হায় ভগবান, এতটা রাস্তা আমি কি করে যাব এবার? তার উপর আইপ্যাডটা আনতেও ভুলে গেলাম। ইস, খাবারগুলো ব্যাগের মধ্যে সব খিচুড়ি হয়ে গেল। সাবধানে আনতে হতো। আরে কো প্যাসেঞ্জার যে কখন আসবে কে জানে। এলে তো একটু মানুষের মুখ দেখতে পারবো। এই, এক্সকিউজ মি, কি বলেন আপনি? আপনাকে আমি বলিনি। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই। এই এত বকলে কিন্তু আপনাকে ট্রেন থেকে নামিয়ে দেব, কেমন? চুপচাপ নিজের সিটে বসে পড়ুন। হে, মামদোবাজি নাকি? শুনুন, স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে থাকি। আমার বাক স্বাধীনতা আছে। যা খুশি তাই বলবো, যতক্ষণ খুশি বলবো। আপনি কে আমাকে চুপ করানোর? আপনি জানেন আপনি আমাকে এই কথাটা বললেন বলে আমি আপনার নামে মানহানির মামলা করতে পারি। এই অ্যাটেন্ডার, প্লিজ আপনি একটু চুপ করুন না, মাথাটা যন্ত্রণা হচ্ছে আমার। এই তো, ভেরি গুড। প্লিজ, সরি, থ্যাংক ইউ এগুলো তাহলে বলতে পারেন দেখছি। ঠিক আছে, এবার নয় ছেড়েই দিলাম। আবার যদি বেশি বকতে এসেছেন না, উফ, এত কথা যে কি করে বলেন না বুঝি না। আমি তো বেশি কথা বলা পছন্দই করি না। নাটক। কিছু বলতে গিয়েও চুপ করে গেল হৃদকমল। ট্রেন দ্রুত গতিতে চলতে শুরু করেছে। অদ্বিতীয়া কোনো মতে ব্যাগপত্র গুছিয়ে বসেছে তার নিজের সিটে। উল্টো দিকের মানুষটাকে সে খুব একটা পাত্তা দিচ্ছে না। তার মনে হচ্ছে লোকটার সেন্স অফ হিউমার ভীষণ কম। তার উপর ওর থেকে 6-7 বছরের বড় তো হবেই। না, পোষাবে না। কিন্তু অদ্বিতীয়ার পক্ষে বেশিক্ষণ চুপ করে বসে থাকাটাও অসম্ভব। তার উপর একটু আগে যে খবরটা সে পেয়েছে তা শোনার পর তো আর চুপ করে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আরে আরে আরে, এই আবার কি নতুন নাটক? কি করছেন কি আপনি? মাথা খারাপ নাকি? অ্যাটেন্ডার কি বললো আপনি শুনলেন না? বললো আজ আমরা খুব ভাগ্যবান,
বললো আজ এই কুপেতে আমরা মাত্র দুজন, বাকি দুজন আসেনি। হ্যাঁ, কিন্তু তাতে হঠাৎ এই ন্যাকা কান্না জুড়েছেন কেন? এই ন্যাকা বলছেন কেন? অবশ্য সুন্দরীরা একটু ন্যাকা হয়, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আপনি তো সুন্দরীও না, মানে ভাবেন কিন্তু নয় তো। এখন আপনার কথাতে আমার একটুও খারাপ লাগছে না, বিশ্বাস করুন। আমি শুধু ভাবছি দুটো দিন আপনার সঙ্গে এতটা রাস্তা আমি কি করে যাব। সিম্পল, নেমে যান। না। এক কথায় চুপ করে গেল অদ্বিতীয়া। এখন নেমে যাওয়ার তো আর কোনো সুযোগ নেই। আর ওর মন বলছে পরের কোনো স্টেশনেও কেউ আর আসবে না। এই গোমরা থেরিয়ামের সঙ্গে বাকি সফরটা একা একাই কাটাতে হবে। ভেবেছিল আনন্দ করবে, কিন্তু এই দুটো দিন একেবারে জীবনের শেষ দিন না হয়ে ওঠে। হৃৎকমল বইটা আরেকটু চোখের সামনে তুলে ধরল। অসহ্য এই পাপা কি পারি টাইপের মেয়েগুলোকে একেবারেই ওর পছন্দ নয়। এদিকে কিছুক্ষণের মধ্যে ট্রেনের অ্যাটেন্ডার ব্রেকফাস্ট নিয়ে এলো। খাবারের ট্রে দেখে অদ্বিতীয়ার চোখে মুখে স্বস্তির ছাপ। এতক্ষণে একটা কাজ পাওয়া গেছে। ট্রেতে ব্রেড, জ্যাম, অমলেট, ইনস্ট্যান্ট কফির পাউচ আর এক বাটি স্যুপ। অদ্বিতীয়া এক চামচ স্যুপ মুখে দিয়েই চিৎকার করে উঠল, ইউ ডিসগাস্টিং! কি জঘন্য! ইস, আর অমলেটটা মনে হচ্ছে যেন প্লাস্টিক। আর কফি মনে হচ্ছে জলে একটু ব্রাউন কালার মিশিয়ে দিয়েছে। কি করে মানুষ এসব খায়? ইস! এই যে আপনি, এক্সকিউজ মি, বলছি আপনার কি টেস্ট বার্ড বলেও কিছু নেই? মানে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছেন। হৃৎকমল কোনো কথা না বলে চুপচাপ খেয়েই যাচ্ছিল। অদ্বিতীয়া বকবক করেই যাচ্ছিল। তাই এবার রেগে মেগে হৃৎকমল বলে উঠল, আপনি আপনি কি করেন? আমি তো স্টুডেন্ট। আই সি। খাবার কতজন পায় জানেন? এই খাবারটা কিনে খেতে একজনের ঠিক কতটা পরিশ্রম করতে হয় একবার ভাবতে পারছেন? আর আপনি খাবার নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ করছেন, এটা কি 5 স্টার হোটেল ভাবছেন কোনোভাবে? কিন্তু এটা তো ট্রেনের টিকিট কেটেছি বলে ফ্রিতে দিয়েছে, বলবোই তো। এই হচ্ছে না আপনাদের জেনারেশনের প্রবলেম, বুঝলেন? শুনুন, ফ্রি বলে না কিচ্ছু হয় না। আপনার টিকিটের সঙ্গে খাবারের দাম ধরা আছে, ইটস ইনক্লুডেড। আর আমার তো এই খাবারের মধ্যে খারাপ কিছুই লাগছে না। আপনি আসলে খুঁত ধরতে চান বলেই এত কিছু বলে যাচ্ছেন। ইটস কোয়াইট সিম্পল। আমি খুঁত ধরছি? আপনি এসব কেন বলছেন আমায়? অদ্বিতীয়ার মুখটা রাগে লাল হয়ে উঠছিল। সে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু হৃৎকমলের যুক্তির সামনে কথাটা আটকে গেল। হৃৎকমল শান্তভাবে বলল, হ্যাঁ, আপনি খুঁত খুঁজছেন। আসলে কি বলুন তো, আপনার বকবক করার জন্য একটা অজুহাত দরকার। আপনি জীবনে সব কিছু পেয়ে এসেছেন, সব কিছু আপনার কাছে এত সহজে চলে এসেছে, তাই আপনি এসবের গুরুত্ব বোঝেন না। এই যে রুটিটা, এই যে ধরুন ডিম, কফি, এগুলো না পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে স্বপ্নের মতো। বুঝতে পারছেন আমার কথা? আর আপনি সেগুলোকে জঘন্য বলছেন। আর তাছাড়া আপনার কি মনে হয় না এই ব্যাপারগুলোকে একটু সম্মান করা উচিত? হৃৎকমলের কথায় অদ্বিতীয়া একেবারে চুপ করে গেল। সে এমন কথা জীবনে শোনেনি। কোনো উত্তর খুঁজে না পেয়ে গোমরা মুখে ট্রেটা সরিয়ে রাখল। হৃৎকমল নিজের খাবারে মন দিল, কিন্তু লক্ষ্য করল অদ্বিতীয়া তার খাবারটা স্পর্শও করছে না। আজকালকার মানুষগুলো কতটা সেলফিশ হয়, নিজে খেয়ে যাচ্ছে, অথচ উল্টো দিকের মানুষটা যে খাচ্ছে না সেদিকে খেয়ালই নেই। কথা বলবি না বলিস না, কিন্তু একটা ইয়াং লেডির সঙ্গে কেমন বিহেভ করতে হয় সেটুকুও জানিস না।
সরি বল, তাহলেই তো সব মিটে যায়। দিমাগ, অহংকার। কথাগুলো মনে মনে বললেও তার আওয়াজ কিন্তু পরিষ্কার পৌঁছচ্ছিল হৃদকমলের কানে। খুব একটা পাত্তা দিল না ও, শুধু মুচকি হাসল। এদিকে অদ্বিতীয়ার ফোনটা বেজে উঠল। হ্যালো মা, হ্যাঁ ট্রেন তো ছেড়ে দিয়েছে। জানো খাবার কি বাজে, আমি তো খেতেই পাচ্ছি না, মনে হচ্ছে প্লাস্টিক চিবোচ্ছি। কি, আলুর পরোটা টিফিন বক্সে দিয়েছো? আমাকে বলে দাওনি। আচ্ছা আমি ওটাই খাচ্ছি। মা রাখছি, পরোটাগুলো খেয়ে নি। হাসি মুখে মায়ের ফোনটা রেখে পরোটার কৌটো খুলে ফেলল অদ্বিতীয়া। ইয়ামি পরোটা, মাই ফেভারিট আলু পরাঠা। খাবেন? মা কিন্তু দারুণ পরোটা বানায়। না ধন্যবাদ। হৃদকমলের মুখের দিকে না তাকিয়েই অদ্বিতীয়া নিজের প্লেটে থাকা অমলেট, ব্রেড এসব একপাশে সরিয়ে রেখে পরোটা খাওয়া শুরু করলো। হৃদকমল শান্তভাবে বলল, ওই খাবারটা নষ্ট করলেন? নষ্ট হবে কেন? কেউ না কেউ খেয়ে নেবে। রিয়েলি? এখানে কে খাবে? এই কুপেতে আপনি আর আমি, এছাড়া তো আর কেউ নেই। আমার যেটা ভালো লাগে না আমি সেটা করি না। খাবারটা খারাপ, আমি কেন খাবো? খাবারটা পচা নয়, বাসি নয়, টাটকা খাবার। এইভাবে খাবার নষ্ট করছেন? আচ্ছা আপনার কোনো ধারণা আছে কত মানুষ খেতে পায় না? আপনি আপনি মেবি বড় পরিবার থেকে এসেছেন, প্রচুর পয়সা আপনাদের, তাই বলে এইভাবে অন্যকে অপমান করতে পারেন? অপমান? আমি তো অন্যকে অপমান করিনি। হৃদকমল এবার একটু হেসে ফেলল। মাই গুডনেস, অন্ন 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 মানে খাবার, এইটুকুও জানেন না? জানি, কিন্তু আপনি যেগুলো বললেন আমার সেগুলো শুনে কষ্ট হচ্ছে। শুনুন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, শুধু বলতে চেয়েছি খাবারের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। এটা তো শুধু খাবার নয়, আসলে এটা লক্ষ লক্ষ মানুষের শ্রমের ফসল। আই এম সরি, আমি এভাবে আগে কখনো ভাবিনি। ওয়েল ঠিক আছে, এবার মন দিয়ে পরোটা খান। আপনি, আপনার মা কষ্ট করে বানিয়ে দিয়েছেন। ক্যারি অন। অদ্বিতীয়া এবার আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের খাবারটা শেষ করল। হৃদকমল তার দিকে তাকিয়ে মৃদু হাসল। এই প্রথম তাদের মধ্যে একটা নীরব সমঝোতা তৈরি হলো, যেখানে ঝগড়া বা অভিযোগের কোনো স্থান নেই। হৃদকমল মনে মনে ভাবল, এই মেয়েটা যেমন বাচাল, তেমনি তার মনটা কিন্তু কাঁচের মতো স্বচ্ছ। খাওয়া শেষ করে ট্রেনের জানলার দিকে চোখ রাখল অদ্বিতীয়া। বাইরে ছবির মতো দৃশ্যগুলো একে একে সরে যাচ্ছে। ঘন সবুজ গাছপালা, ছোট ছোট গ্রাম, দূর দিগন্তে মিশে যাওয়া আকাশ, সবকিছুই ওকে মুগ্ধ করছে। এই প্রথম ও সম্পূর্ণ একা, নিজের ইচ্ছে মতো নতুন একটা পৃথিবীতে পা রাখছে। ওর উল্টো দিকে বসে থাকা হৃদকমল তাকে মুগ্ধ হয়ে দেখছে। তার মনে হচ্ছে মেয়েটা শুধু দেখতেই নিষ্পাপ নয়, আদতে সে ভীষণই ম্যাচিওর আর আদুরে। তাকে দেখেই বোঝা যায় বাড়ির প্রত্যেকে তাকে ভীষণ ভালোবাসে এবং ভীষণ প্যাম্পারও করেছে। সমাজ বা পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সে বুঝতে চায় না বা তাকে বোঝানো হয়নি। হৃদকমল একটা দীর্ঘশ্বাস ফেলল, আর তখনই অদ্বিতীয়া আবার তার দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো। আপনি জানেন আমি একা একা যাচ্ছি, এটা ভেবে না আমার খুব গর্ব হচ্ছে, প্রাউড। বাবা মায়ের অনেক চিন্তা ছিল, দেখলেন না কতবার ফোন করছে, কিন্তু আমি ওদের বুঝিয়েছি আমি সব পারি,
ওরা তো একা একটা মেয়েকে এত দূরে পাঠাতেই ভয় পাচ্ছিল, কিন্তু আমি জানি আমি সব ঠিকঠাক সামলে নেব। আসলে ওই যে আমি একা এসেছি তো, এই ব্যাপারটা আমি ভীষণ উপভোগ করছি, মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি। অদ্বিতীয়ার কথা শুনে হৃদকমল তাকে জিজ্ঞাসা করল, আপনার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই, জানেন না? আর তাছাড়া আমি উঠেই বলেছি, আপনি বোধহয় খেয়াল করেননি। যাকে আপনার উদ্দেশ্য মনে হচ্ছে শুধু বয়স জানাই, তাই বলছি। আমার বয়স 24+। আর আপনি এই প্রথম একা একা বেরিয়েছেন বাড়ি থেকে, তাই তো? হ্যাঁ, ভাবুন তো, 24+। আমার বাবা মা তো কোনোদিন গাড়ি বা প্লেন ছাড়া আমাকে কোথাও নিয়েই যায়নি, আর আমি কি না ট্রেনে একা একা ব্যাঙ্গালোর যাচ্ছি। কি এক্সাইটমেন্ট হচ্ছে, কি বলবো। আপনি আপনি হাসছেন কেন? ও কিছু নয়, বলুন। না, বলুন, হাসছেন কেন? শুনুন, আপনি যেটাকে খুব বড় ব্যাপার বলে মনে করছেন, এখনকার 14-15 বছরের ছেলে মেয়েরাও না তার থেকে অনেক বেশি কিছু করে। ধরুন, সেনাবাহিনীতে মেয়েরা 18 বছর বয়স থেকে যোগ দেয়। এই বয়সে অনেকে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের বাইরেও চলে যাচ্ছে। মাত্র 21 বছর বয়সে মেয়েরা নিজেদের স্টার্ট আপ কোম্পানি শুরু করছে। আর আপনি 24+ বছর বয়সে একা ট্রেনে ভ্রমণ করছেন, আর সেটাকে জীবনের সবচেয়ে বড় এক্সাইটমেন্ট ভাবছেন। আপনার এই ভাবনাটা বেশ মজাদার, তাই আই ক্যানট রেজিস্ট, সরি। আমার ভাবনা মজার? আর আপনি বলতে চাইছেন আমি নিজেকে বাচ্চা করে রেখেছি? আমি আমি কিছু ভুল করিনি। আমার তো শুধু নিজের ভালো লাগার কথাটা বললাম, আর আপনি আমাকে অপমান করলেন। আপনার কথাই মনে হচ্ছে আমার এই জার্নিটা যেন কোনো কিছু ম্যাটারই করছে না। এটাই বলতে চাইছেন কি আপনি? দেখুন, বাই এনি চান্স আমি আপনাকে কোনোভাবেই অপমান করিনি, আমার ইন্টেনশনও নয় সেটা। আর আপনার এই জার্নিটা যে কোনো ম্যাটার নয় সেটাও কিন্তু আমি বলিনি। আমি শুধু বলতে চেয়েছি জীবনের এক্সাইটমেন্ট শুধু একা একা ট্রেনে ভ্রমণ করার মধ্যে লিমিটেড থাকতে পারে না। যখন একটা 14 বছরের মেয়ে দেশের জন্য একটা কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, বা ধরুন একটা 21 বছরের তরুণী নিজের পায়ে দাঁড়িয়ে একটা স্টার্ট আপ খুলে কিছু করার কথা ভাবছে, তখন তাদের জীবনের চ্যালেঞ্জগুলো নিজের মতো করে তারা তো জয় করছে, তাই না? তাদের কাছে জীবনের সবচেয়ে বড় আনন্দটা কিন্তু নিজেদের লক্ষ্য পূরণের মধ্যে। আমার মনে হয় আপনি বোধহয় বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। মানে আপনি বলছেন আমার জীবনের কোনো লক্ষ্য নেই, আমার কোনো স্বপ্ন নেই? আমি কি সারা জীবন বাবা মায়ের টাকায় চলবো নাকি? না, আপনি আবার মিসআন্ডারস্ট্যান্ড করলেন। আমি তাই বলিনি। আপনার বাবা মা আপনাকে নিশ্চয়ই খুব ভালোবাসেন, তাই হয়তো আপনার জীবনের বেশিরভাগ পথটাই খুব মসৃণ। কিন্তু জীবনটা তো সবসময় এতটা মসৃণ হয় না। আপনার এই ছোট্ট জার্নিটা আপনার জন্য একটা বড় ইনসিডেন্ট হতেই পারে, কিন্তু এই ইনসিডেন্টটা যদি আপনি জীবনের একমাত্র সাফল্য হিসেবে ধরে নেন, তাহলে আপনি জীবনের আসল আনন্দ থেকে কিন্তু বঞ্চিত থাকবেন। আমি আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। শুনুন, আমি শুধু বলতে চাইছি আপনার মতো বয়সে অনেক মেয়ে শুধুমাত্র নিজের জন্যই বাঁচে না, তারা তাদের পরিবারের জন্য, সমাজের জন্য অনেক কিছু করার চেষ্টা করে, এই সোসাইটিকে কিছু কন্ট্রিবিউট করে। এই যে আপনি অন্যকে অপমান করলেন কারণ আপনি তাদের কষ্টটা বোঝেন না, এটাও কিন্তু আপনার এক ধরনের ইম্যাচিউরিটি। আই এম সরি। আর আমাদের উচিত ছোট ছোট জিনিসগুলো, এইগুলোকে সম্মান করা, এগুলোর ইম্পর্টেন্স বোঝা। অদ্বিতীয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হৃদকমলের কথাই যুক্তি ছিল, যা সে কোনোদিন শোনেনি। সে বুঝতে পারছিল হৃদকমল তাকে ছোট করার জন্য কিছু বলছে না, বরং তাকে জীবনের একটা ভিন্ন দিক দেখাচ্ছে।
সে মাথাটা নিচু করে রইল। হৃদকমল আর কিছু বলল না, বইয়ে আবার মন দিল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। ট্রেন তার আপন গতিতে এগিয়ে চলেছে। এর মাঝে একবার দুজনেই গিয়েছিল টয়লেট। ফিরে আসার সময় অদ্বিতীয়া দেখল হৃদকমল সামান্য খোঁড়াচ্ছে। পায়ে কিছু হয়েছে নাকি আপনার? কিছু না, ও সামান্য ব্যথা, ডোন্ট ওয়ারি। আমি কি আপনাকে ধরে এই সামলে সামলে সামলে, রিল্যাক্স রিল্যাক্স। কথাটা বলতে বলতে ট্রেনটা আবারও একটা ঝাঁকুনি দিল। অদ্বিতীয়া সামলাতে না পেরে সোজা এসে পড়ল হৃদকমলের গায়ের ওপর, আর পড়ে গিয়ে চোখ দুটো চেপে বন্ধ করে নিল। ভয়ে হৃদকমলের কলারটা খামচে ধরল। বুঝতে পারছিল ছেলেটা না থাকলে এতক্ষণ নিশ্চয়ই মুখ থুবড়ে পড়ত। হৃদকমল মৃদু হেসে বলল, আগে নিজেকে সামলাতে শিখুন ম্যাডাম, তারপর অন্যকে সামলাবেন, বুঝলেন? নিজের পায়ে দাঁড়াতে গেলে শুধু দুটো পা থাকলেই হয় না, সঙ্গে মনের জোরটাও দরকার। আর কি বলুন তো, জ্ঞান দিচ্ছি, হাঁটা মানে কিন্তু শুধুমাত্র রাস্তায় হেঁটে যাওয়া নয়। জীবনের পথে চলতে গেলে এমন অনেক হোঁচট খাবেন, আর সেগুলো কিন্তু নিজেকেই সামলাতে হবে। তখন কিন্তু বাবা মা বা আমি বা অন্য কেউ হয়তো আপনাকে বাঁচাতে আসবও না। হৃদকমলের কথায় অদ্বিতীয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এই প্রথম হৃদকমলকে শুধু একজন সহযাত্রী নয়, বরং একজন পথপ্রদর্শকও মনে হচ্ছিল। অদ্বিতীয়া হৃদকমলের গায়ে ভর দিয়েই দাঁড়িয়ে আছে। এতগুলো কথার পরেও তার মনে একটাই প্রশ্ন, বলছি আপনার নাম কি? এভাবে আপনাকে ধরে থেকেই বলবো, নাকি তার আগে আপনি সোজা হয়ে দাঁড়াবেন? কথাটা শুনেই অদ্বিতীয়া লজ্জা পেয়ে গেল। দ্রুত সরে এসে সোজা হয়ে দাঁড়ালো। তার মুখটা রাঙা হয়ে উঠল। হৃদকমল হাসতে হাসতে নিজের সিটে গিয়ে বসে পড়ল। অদ্বিতীয়া মাথা নিচু করে নিজের সিটে চলে গেল। তার মুখে এবার আর কোনো বকবক নেই, শুধুই একটা মিষ্টি হাসি। অদ্বিতীয়া বুঝতে পারল এই সফরটা যত বেশি বোরিং ভেবেছিল তা তো একেবারেই নয়, বরং এটা বেশ এক্সাইটিং হতে চলেছে। দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে এলো। অ্যাটেন্ডার যখন খাবারের ট্রে নিয়ে এলো, অদ্বিতীয়ার মুখটা একেবারে শান্ত। তার মধ্যে আগের সেই বকবকানি বা বিরক্তিটা নেই। সে চুপচাপ খাবারটা দেখল। রুটি, ডাল, সবজি, চিকেন কারি। অদ্বিতীয়া কোনো অভিযোগ না করে মন দিয়ে খেতে শুরু করলো। ও আর খাবারের খুঁত ধরল না, কোনো সমালোচনাও করলো না, বরং মন দিয়ে ধীরে ধীরে খাবারটা শেষ করলো। অদ্বিতীয়ার এই পরিবর্তন দেখে হৃদকমল মৃদু হাসল। সে বুঝতে পারছিল তার কথাগুলো অদ্বিতীয়ার মনে একটা ছাপ ফেলেছে। অদ্বিতীয়া আজ আর খাবার নষ্ট করলো না, কোনো অভিযোগও করলো না। শুধু একজন কো প্যাসেঞ্জার নয়, একজন মানুষ হিসাবেও যে সে এই জার্নিতে অনেকটা বদলে যাচ্ছে মনে হচ্ছে অদ্বিতীয়ার। লাঞ্চ শেষ হলে মাথা তুলে হৃদকমলের দিকে তাকালো অদ্বিতীয়া। একটা মিষ্টি হাসলো। হৃদকমলও প্রতি উত্তরে হাসলো। এই প্রথম তাদের মধ্যে কোনো কথা না হয়েও একটা বোঝাপড়া তৈরি হলো। লাঞ্চের পর কেবিনে আবার অদ্ভুত শান্তি নেমে এসেছে। হৃদকমল তার বইয়ের পাতায় মগ্ন, আর অদ্বিতীয়া জানলার বাইরে তাকিয়ে অন্যমনস্ক। কিন্তু মানুষটা যখন অদ্বিতীয়া, তখন কি করে চুপ করে থাকবে? বুঝতে পারছিল হৃদকমলকে বিরক্ত করা হয়তো উচিত হবে না, কিন্তু হৃদকমলের মুখের সেই হাসিটা দেখার পর ওর সঙ্গে কথা বলার লোভটা আর সামলাতে পারছিল না। বলছি শুনুন না, আমার সঙ্গে একটু গল্প করবেন? মানে আমি একটু কথা বললে আপনি কি বিরক্ত হবেন? না, অ্যাবসলিউটলি নট, বলুন। বলছি আপনি কি করেন? আমি একটা ফার্মেসি কোম্পানিতে চাকরি করি। ফার্মেসি মানে ওষুধের কোম্পানি?
তাহলে তো আপনি খুব কঠিন কঠিন কাজ করেন। কি করেন? আমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমে আছি। রিসার্চ মানে তো সব জটিল জিনিস, আমি এক বর্ণও বুঝবো না। কিন্তু জানেন, আমি আপনাকে দেখে প্রথমে ভেবেছিলাম আপনি কোনো বড় অফিসার বা বস। আপনার কথাবার্তা আর এই যে আপনি সবসময় গম্ভীর থাকেন, মনে হচ্ছিল আপনি নিশ্চয়ই খুব রিজার্ভ একজন মানুষ। শুনুন, আসলে কি বলুন তো, প্রত্যেকটা মানুষই নিজের মতো করে রিজার্ভ। আসলে প্রত্যেকেই তাদের কমফর্ট জোনে স্বাভাবিক হয় আর কি। আর আমি তো সবসময় এভাবে রিজার্ভ থাকিও না। আসলে আপনি তো এর আগে আমাকে সেভাবে কথা বলার সুযোগ দেননি, তাই না? আমি কথা বলার সুযোগ দিইনি? ওহো, আমি বকবক করে যাচ্ছি না? আর আপনি হু হা এসবই করে যাচ্ছিলেন। না, আপনি শুধু নিজের কথাই বলছিলেন, শুনছিলেন না। আর আমি শুধু আপনার কথা শুনছিলাম। আর সত্যি বলতে কি, আপনার কথাগুলো শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিল। অদ্বিতীয়ার মুখটা আবার লজ্জায় রাঙা হয়ে গেল। হৃদকমল যে ওকে ধৈর্য সহকারে শুনছে ও এবার বুঝতে পারল। ও ফিল করল হৃদকমলের সম্পর্কে জানার আগ্রহ ওর ক্রমশ ক্রমশ বাড়ছে। হৃদকমল আবার বইতে মন দিল। এবার অদ্বিতীয়াকে অনেক বেশি স্বচ্ছন্দ আর শান্ত দেখাচ্ছিল। ধীরে ধীরে সূর্যের আলো ম্লান হয়ে আসছে। সেই শেষ বিকেলের নরম আলো এসে পড়েছে ট্রেনের কেবিনে। অপরাহ্নের সেই মায়াবী আলোয় অদ্বিতীয়া মন ভরে হৃদকমলকে দেখল। হৃদকমল বই পড়ছে। তার মুখটা জানলার বাইরে থেকে আসা সোনা রঙা আলোয় উজ্জ্বল। এই মানুষটাকে ও প্রথম দেখেছিল একরাশ বিরক্তি আর রাগের মধ্যে দিয়ে। ভেবেছিল এই গোমরা মুখ নিরস মানুষটাকে দুদিন ধরে চোখের সামনে দেখবে কি করে। কিন্তু এখন মনে হচ্ছে প্রতিটা অভিযোগ, প্রতিটা ঝগড়া যেন এই মানুষটাকে আরো বেশি করে ওর মনের কাছাকাছি এনে দিয়েছে। অদ্বিতীয়া লক্ষ্য করল হৃদকমলের শরীর থেকে কেমন একটা অচেনা হালকা সুগন্ধ ভেসে আসছে। সেই গন্ধটা ওর নাকে যেন লেগে আছে। তখন ওর হৃদকমলের গায়ে গিয়ে পড়েছিল। আর সেই কথা ভেবেই এখন তার ভীষণ লজ্জা করছে। মনে মনে ভাবছে, ইস, কি থেকে কি হয়ে গেল না? যে মানুষটার সঙ্গে ঝগড়া করলাম, মনে হচ্ছে তার প্রেমেই পড়ে গেলাম। ওর মনে হচ্ছে হৃদকমল নামের এই মানুষটা শুধু তার মনকে নয়, তার আত্মাকেও ছুঁয়ে যাচ্ছে। হৃদকমল ওর ভুলগুলো ধরিয়ে দিয়েছে, ওর জীবনের বাস্তবটা শিখিয়েছে। আর সে নিজেও জানে না কখন এই বকবক করা মেয়েটা চুপচাপ হৃদকমলের কথা শুনতে আর তাকে বুঝতে শিখেছে। ওর ছোট্ট ইম্যাচিওর মনটা নতুন এক অনুভূতির স্পর্শ পেল। এই অনুভূতি ভালোবাসা ছাড়া আর কি হতে পারে? কিন্তু অদ্বিতীয়া এটা জানে না, এই সফরের শেষে হৃদকমল চলে গেলে ও কি করবে। হঠাৎ করে নিজের জীবনটাকে বড্ড বেশি জটিল করে তুলছে না তো? অদ্বিতীয়া হঠাৎ করে হালকা গলা খাঁকারি দিয়ে উঠল। হৃদকমল তার দিকে তাকালো। কিছু বলবেন? আপনি তো খালি আমার ভুল ধরতেই জানেন। এই যে আমি এত সুন্দর করে পুরো লাঞ্চটা শেষ করলাম, একবারও তো বললেন না যে আমি খুব ভালো মেয়ে। তাই তো তাই তো তাই তো বলা হয়নি। তাহলে বলুন বলুন যে আমি ভালো মেয়ে। তাই তো। হ্যাঁ, আপনি ভীষণ ভালো মেয়ে। তবে কি জানেন, ভালো হওয়ার জন্য অন্যের সার্টিফিকেটের প্রয়োজন হয় না। হয়েছে হয়েছে, উফ বাবা, বড্ড জ্ঞান দেয়। কিন্তু আপনি কি শুধু আমায় ভালো মেয়ে বলেই ডাকবেন নাকি? আমার নামটা জানতে ইচ্ছে করছে না? করছে না, কারণ নামটা আমি জানি। কিভাবে? আমার নাম আপনি কিভাবে জানলেন?
কারণ প্রায় 10-15 বার আপনার বাড়ি থেকে ফোন এসেছে। তাছাড়া আপনার বান্ধবীরাও ফোন করেছিলেন, আর প্রতিবারই আপনি কারোকে না কারোকে বলেছেন অদ্বিতীয়া কাউকে ভয় পায় না, অদ্বিতীয়া কারো কথায় ওঠে বসে না, এমন আরো অনেক কিছু। আপনি তো দেখছি একদম ডিটেকটিভের মতো কথা বলছেন, কিন্তু আমি তো অত্যন্ত সাধারণ মানুষ, তাই আপনার নামটা আমি জানতে পারিনি। বলবেন কি প্লিজ, নাকি আপনাকে হ্যান্ডসাম ম্যান বলেই ডাকবো? আমি আর হ্যান্ডসাম? হাসালেন। বাই দ্য ওয়ে, আমার নাম হৃদকমল মুখার্জি। হৃদকমল মুখার্জি? দারুণ নাম, আপনার মতোই সুন্দর। আপনার নামও সুন্দর, অদ্বিতীয়া। ধন্যবাদ। কিন্তু একটা কথা বলুন তো, আপনি কি সব সময় এত গম্ভীর থাকেন, নাকি আমার সঙ্গে একটু স্পেশাল ভাবে? আমি সাধারণত কথা কম বলি, আর আপনি এত কথা বলেন যে আপনার আর কথা বলার সুযোগ হয় না। এক্স্যাক্টলি। আমিও খুব কম কথা বলি জানেন, তাও যে মা কেন বলে আমি একটা আস্ত রেডিও। আচ্ছা হৃদকমল, আপনি কি কোথাও যাচ্ছেন? মানে আপনি ব্যাঙ্গালোর কেন যাচ্ছেন? ওই একটা কনফারেন্সে যাচ্ছি। আর আপনি? আমার আমার কি জানো, মাসির মেয়ে, মানে ও মাস্তুতো বোনের বিয়ে। এইটুকু বয়সে একা একা ট্রেন জার্নি। ও সরি। না না, ঠিক আছে ঠিক আছে, ক্যারি অন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার মাস্তুতো বোনের বিয়ে। ও আমার বোন, আমার থেকে ছোট, ওর বয়স 23, কিন্তু ওর বিয়ে দিয়ে দিচ্ছে। আসলে দেবে না কেন বলুন, ওর তো একটা অ্যাফেয়ার হয়েছে, ছেলেটা আমেরিকায় থাকে, তো ও তো বিয়ের পর তো চলে যাবে, তাই জন্য বিয়ে দিয়ে দিচ্ছে। আমার এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো প্ল্যান নেই, আর আমি না কোনো হ্যান্ডসাম গম্ভীর চুপচাপ ছেলেকে বিয়ে করতে চাই। মানে ধরুন সে খুব ভালো কোনো কোম্পানিতে চাকরি করবে, কোনো রিসার্চও করতে পারে, বা ধরুন কোনো বিদেশে কোথাও, মানে বুঝতে পারছেন তো আমি কি বলেছি? বুঝতে পেরেছি। আপনি একটু আমার সম্পর্কে ছোট্ট করে বলি না, মানে আপনি হাসলেন কেন? এমনি, আসলে আপনার কথা শুনে হাসলাম। খুব সহজ সরল মানুষ তো আপনি, সবকিছু নিজের মনের মতো করে ভাবেন, তাই না? আর আপনি কি খুব কঠিন মানুষ? আমি বাস্তববাদী। আমি আমার জীবনে যা দেখেছি সেভাবেই শিখেছি। অদ্বিতীয়া আর কিছু বলল না। হৃদকমলের দিকে তাকিয়ে সেবার সত্যি সত্যি হাসল। এই প্রথম তাদের কথোপকথনে কোনো অভিযোগ ছিল না। এই নীরবতাও যেন খুব স্বস্তিদায়ক মনে হচ্ছিল অদ্বিতীয়ার। সন্ধেবেলায় চায়ে চুমুক দিল অদ্বিতীয়া। তারপর কিছুতেই নিজের মনোভাব প্রকাশ করার থেকে নিজেকে আটকাতে পারল না। কি বিচ্ছিরি চাটা খেতে। মোটেই বাজে খেতে নয়। আপনি শিওর ঠিক মতো বানাতে পারেননি। দাঁড়ান, আমি বানিয়ে দিচ্ছি। দেখুন, এগুলোকে না প্রপোর্শনেট ভাবে মেশাতে হয়। ডোন্ট টেল মি যে এর আগে এইটাও আপনি কখনো করেননি। হৃদকমল অদ্বিতীয়ার হাত থেকে কাপটা নিয়ে নিল। সে চায়ের প্যাকেট, দুধ, চিনি সঠিক পরিমাণে মিশিয়ে দিল। এরপর কাপটা অদ্বিতীয়ার দিকে এগিয়ে দিল। অদ্বিতীয়া চায়ে চুমুক দিল। সত্যি বলতে চাটা কিন্তু একই রকম আছে, খুব একটা বদলায়নি, কিন্তু এবার চাটা অদ্ভুতভাবে টেস্টি লাগলো অদ্বিতীয়ার। লাগবে না কেন বলুন তো? শুধু কি চা, বরং চা যে নিজের হাতে তৈরি করে সার্ভ করছে তার ছোঁয়াতেই চাটা অমৃতের মতো মনে হচ্ছে অদ্বিতীয়ার। এই চাটার মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটির সুগন্ধ ছড়িয়ে পড়ছে যেন পুরো কেবিন জুড়ে। চা খেতে খেতেই অদ্বিতীয়া আবার কথা শুরু করলো। তার মনে এখন শুধু একটাই আগ্রহ, হৃদকমল। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? মানে আপনি কি একাই থাকেন, নাকি আপনার বাবা মাও?
আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর আমার পরিবার সে তো সবাইকারই আছে। আচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? মানে আপনার কি প্রেমিকা আছে নাকি বিয়ে করে ফেলেছেন? অবশ্য আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি বিয়ে করেছেন। আচ্ছা, আপনার কি ভালোবাসার উপর বিশ্বাস আছে নাকি সেটাও? এক্সকিউজ মি, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। ধুর, এতে লজ্জা পাওয়ার কি আছে? আপনার যদি কোনো প্রেমিকা না থাকে তাহলে তাহলে তো লজ্জা পাওয়ার কিছু নেই। আমি তো আপনাকে জোর করে কিছু জানতে চাইছি না, তবে আমি জানি আপনার মতো হ্যান্ডসাম মানুষের নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে। ভালোবাসা বা প্রেম এগুলো কি শুধু বাইরে থেকে দেখে বোঝা যায়? না মানে আমি তো আপনাকে, ঠিক আছে আপনি যদি না বলতে চান তবে থাক, কিন্তু একটা কথা বলুন, আপনার কি পায়ে ব্যথাটা এখনো করছে? না, এখন অনেকটাই ভালো। এরপর সোজা অন্য কথায় চলে গেল হৃদকমল। অদ্বিতীয়ার পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা, এই সব কথায় প্রসঙ্গটা এড়িয়ে গেল। অদ্বিতীয়া বুঝতে পারল হৃদকমল তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে একেবারেই আগ্রহী নয়, কিন্তু তার মনে হৃদকমল সম্পর্কে জানার আগ্রহ বেড়েই চলেছে। অদ্বিতীয়া তখনও বুঝতে পারছিল না যে হৃদকমলের জীবনে এমন কিছু গভীর সত্য আছে যা সে চাইলেও সবার সঙ্গে ভাগ করে নিতে পারে না। ডিনার শেষ করে রাত 10টা নাগাদ হৃদকমল শোবার প্রস্তুতি নিতে শুরু করলো। এদিকে অদ্বিতীয়া পড়ে গেল মহা দুশ্চিন্তায়। সব ঠিক আছে, হৃদকমলকে তার মনেও ধরেছে, কিন্তু এমন অচেনা একটা ছেলের সঙ্গে সারা রাত ট্রেনের একই কুপেতে ঘুমোনোটা ওর কাছে ভীষণ অস্বস্তিকর। হয়তো হৃদকমল ভালো ছেলে, কিন্তু তা হলেও কেমন যেন আনকমফোর্টেবল লাগছে। হৃদকমল নিজের বিছানাটা পরিষ্কার করে নিয়ে বসে পড়ল, তারপর বলল, বলছিলাম যদি কোনো সমস্যা না থাকে তাহলে লাইটটা অফ করে দেব? না না, সমস্যা নেই, কিন্তু কিন্তু কি? শুয়ে পড়ুন এবার। না মানে আমার তো এখনই ঘুম আসবে না। ওহো, তাহলে আর কি, আপনি একা একাই ট্রেন জার্নিটা এনজয় করুন, আমি একটু ঘুমিয়ে নিয়ে। আমি আবার বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারি না। আচ্ছা, গুড নাইট। অদ্বিতীয়া গুড নাইট বলল, কিন্তু এই অন্ধকার কুপেতে বসে তার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। বিছানায় শুয়ে পড়েও ছটফট করছে। 1 ঘন্টা এভাবেই কেটে গেল। মাথায় উল্টো পাল্টা চিন্তা ভিড় করছে। হঠাৎ অদ্বিতীয়া বলে উঠল, হৃদকমল, শুনছেন? আপনি কি ঘুমিয়ে গেছেন? হৃদকমল। হ্যাঁ, গভীর ঘুমে আছি, বলুন। মজা করছেন? মজা করারই তো সময়, সবে তো রাত 12টা। ধুর, আমার তো ঘুমই আসছে না। কেন ঘুম আসছে না কেন? বিছানায় কি ছাড়পোকা নাকি? না না, আমার আমার না খুব ভয় লাগছে। ভয়? কিসের ভয়? এই তো আমি আছি। এই যে পুরো কূপটা অন্ধকার, আর আমরা তো দুজন, আমার কেমন কেমন মনে হচ্ছে। আপনার ভয় লাগার কথাই নয়, আপনি তো কাউকে ভয়ই পান না। দিনের বেলা আপনি তো একাই পুরো পৃথিবী জয় করতে পারেন, আর রাতের বেলায় সামান্য অন্ধকারেই ভয় পাচ্ছেন। সবাই তো আর আপনার মতো নয়। আমি একটা মেয়ে, একটু অচেনা জায়গা, ভয় তো লাগবেই। কেন ভয় কেন লাগবেই? আই মিন, আপনি কোনোভাবে আমাকে নিয়ে ওয়ারিড নন তো? মানে আমি আছি বলে ভয় করছে এমনটা নয় তো? না না, ঠিক তাই নয়। তাহলে বুঝি ভূতের ভয়? একটু গল্প করবেন?
হ্যাঁ, গল্প। আচ্ছা, গল্প। আচ্ছা, আপনি তো খুব বুদ্ধিমান। আরে শুয়ে পড়ছেন কেন? উঠে বসুন। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন না, আমি শুয়ে শুয়েই উত্তর দিচ্ছি। হ্যাঁ, তো আপনি তো খুব বুদ্ধিমান, ফার্মাসিতে চাকরি করেন। আচ্ছা, আপনার জীবনের আনন্দের মুহূর্ত কোনটা? আমার জীবনের আনন্দের মুহূর্ত ওই যখন আমি ল্যাবে মাসের পর মাস ধরে একটা প্রজেক্টের কাজ করছিলাম, আর সেই প্রজেক্টের একটা ছোট্ট অংশ বেশ সাকসেসফুল হয়েছিল। সেই ছোট্ট সাকসেসটা হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আমি জানি একদিন হয়তো সেই গবেষণা থেকে কোনো একটা কিছু বড় আবিষ্কার হতে পারে যা বহু মানুষের জীবন বাঁচাতে পারে। ওটাই আমার একটা খুব খুশির বা আনন্দের মুহূর্ত বলতে পারেন। গবেষণা, রিসার্চ। সত্যি আপনি এমন একটা কাজ করেন, আমার তো আপনাকে শুধু গম্ভীর একটা মানুষই মনে হয়েছিল। একটা জীবন বাঁচানোর স্বপ্নের চেয়ে আর বড় কি হতে পারে বলুন তো? দিনের শেষে যখন মনে হয় আমার কাজের সামান্য অংশটুকুও যদি কারোর উপকারে আসে, তখন সেটাই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আর আমার সবচেয়ে আনন্দের মুহূর্ত কি বলুন তো? কি? যখন আমি প্রথমবার একা একা মায়ের জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম। তখন আমি ক্লাস 7-এ পড়ি। মা আমাকে জড়িয়ে ধরে বলেছিল আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। তবে আমার মনে হচ্ছে এটা আপনার কাছে হাস্যকর হবে। না, একেবারেই নয়, একেবারেই হাস্যকর বলবো না। আসলে জীবনের আসল আনন্দ তো এই সমস্ত ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। আমরা শুধু তাকেই বড় মনে করি যেটা আমাদের চোখে ধরা পড়ে। অদ্বিতীয়া শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। ওর ভয় একদম কেটে গেছে। হৃদকমলের সঙ্গে কথা বলতে বলতে ও যেন একটা নতুন পৃথিবীতে প্রবেশ করেছে। সেখানে জীবনের অর্থটা অনেক গভীর, অনেক সুন্দর। আচ্ছা, আপনি আপনি গল্প বলতে পারেন? গল্প? না, এভাবে তো কখনো গল্প বলিনি। তবে আপনি এখন গল্প শুনতে চাইছেন বুঝি? আমার ঘুম না এলে মা খুব মিষ্টি মিষ্টি গল্প বলে, আর আমি ঘুমিয়ে যাই। আচ্ছা, আপনি ফোন দেখে দেখে গল্প বলুন, বা আপনি আপনি যে কোনো একটা গল্প বলুন, তাহলেই না আমি ঘুমিয়ে যাব। বেশ ঠিক আছে, তাহলে একটা গল্প বলি, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা ছোট্ট পাখি ছিল। পাখিটা ছিল ভীষণ রঙিন, ছটফটে, সারা দিন গাছের ডালে কিচির মিচির করে উড়ে বেড়াতো। আমার মতো? হয়তো তাই। সেই পাখিটাকে একদিন এক পাখি শিকারী হঠাৎ করে শিকার করে বন্দি করলো খাঁচার ভিতর। ই বাবা! আর তারপর সেই খাঁচার ভিতর বন্দি হয়ে যাওয়া পাখি দেখলো সেই খাঁচায় আগে থেকেই আরো একটা পাখি বসে রয়েছে। কিন্তু সেই পাখিটা ভীষণ অলস, নড়ে চড়েও না, ওড়েও না। তো একদিন ওই ছোট্ট পাখিটা, মানে ছটফটে পাখিটা, কি করলো জানেন? কি করলো? ওই পাখিটাকে গিয়ে বলল, তুই তো এই খাঁচার মধ্যেই উড়তে পারিস। কিন্তু সেই বড় পাখিটা কি বলল জানেন? বড় পাখিটা বলল, তার ডানা অনেক দিন আগেই কেটে গেছে, তার ইচ্ছে থাকলেও আর ওড়ার সাধ্যটুকু নেই। হৃদকমল, আমি মনে হয় ঘুমিয়ে পড়ছি। আর তারপর কি হলো জানেন? ওই অলস পাখিটা যে দীর্ঘদিন ধরে বন্দি রয়েছে খাঁচায়, সেই ছোট্ট পাখিটাকে বলল, যা তুই উড়ে বেড়া, খাঁচার বাইরে তুই যখন ছটফট করে উড়ে বেড়াস তখন তোকে ওই মুক্ত বিহঙ্গ হিসেবে দেখে আমার খুব মজা হয়, খুব আনন্দ পাই। তারপর একদিন ওই পাখিটা, ছটফটে পাখিটাকে খাঁচার দরজা খুলে মুক্তি দিল। আর ছটফটে পাখিটা মুক্তির আনন্দে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল তার ডাকে। আসলে অদ্বিতীয়া, অদ্বিতীয়া, মনে হচ্ছে
ঘুমিয়ে পড়েছে। ট্রেনের গতি এখন কিছুটা শান্ত, আর একটানা ছন্দবদ্ধ আওয়াজ রাতের নিস্তব্ধতা ভেঙে চলেছে। জানলার পর্দার ফাঁক দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে ঘুমন্ত অদ্বিতীয়ার মুখে। তার নিষ্পাপ মুখটা আরো বেশি কোমল দেখাচ্ছে এখন। হৃদকমলের চোখে আর ঘুম নেই। একবার ঘুম ভাঙলে তার আর সহজে ঘুম আসে না। সে চুপচাপ শুয়ে শুয়ে মেয়েটার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় ওই মুখটা যেন পৃথিবীর সব থেকে বেশি সরলতা দিয়ে তৈরি। মনে হতে থাকলো হৃদকমলের, ওর জীবনটাও যদি এমনটাই সরল হতো, ওর মুখেও যদি এরকম ঝলমলে একটা হাসি সারাক্ষণ লেগে থাকতো। কিন্তু তা তো হয়নি। একটা রাতের ঘটনা ওর জীবনকে একেবারে আমূল পরিবর্তন করে দিয়েছে, কেড়ে নিয়েছে সব আনন্দ, সব হাসি। সে রাতেও এমনই এক ট্রেনে যাচ্ছিল সে। তার সফর সঙ্গী ছিল একজন 18 বছর বয়সী যুবক। তাকে বাঁচাতে গিয়ে হৃদকমল আর ভাবতে পারল না। চোখের ওপর হাত চাপা দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। সেই ভয়াবহ রাতের স্মৃতিগুলো যেন এখনো তাজা, যা তাকে বারবার তাড়া করে ফেরে। কিন্তু সেই মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল অদ্বিতীয়ার ঝলমলে মুখটা। তার হাসি, তার বকবকানি, তার সরলতা সব মিলিয়ে যেন একটা স্নিগ্ধ আলোর ঝলক। হৃদকমল নিজের অজান্তেই আরো একবার গভীরভাবে তাকালো মেয়েটার মুখের দিকে। ওর মনে হলো আবার কোনো মায়ায় জড়িয়ে পড়ছে ও। এ কি তবে সেই বিপদ যার থেকে নিজেকে এতদিন বাঁচিয়ে এসেছে? না না, এ যে বড্ড বড় ভুল। হৃদকমলের মতো মানুষের তো কাউকে ভালোবাসার অধিকারই নেই। সে তো নিজেই ক্ষতবিক্ষত। তার জীবনে এখন শুধু একা পথ চলা। তার ভালোবাসার স্পর্শে অন্য কারোর জীবন নষ্ট হোক, এটা সে চায় না। সে আবারও মেয়েটার দিকে তাকালো। এখন সে শান্ত, নিশ্চুপ। হৃদকমল বুঝতে পারল এই মেয়েটার বকবকানি তার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মিষ্টি গুণ। এই সরলতা যেন কোথাও হারিয়ে না যায়। হৃদকমল প্রার্থনা করল সে নিজে হয়তো ভালোবাসা থেকে দূরে থাকবে, কিন্তু এই মেয়েটা যেন তার জীবনভর সরল আর প্রাণবন্তও থাকতে পারে। সেই রাতের নীরবতা আর চাঁদের আলোয় হৃদকমল শুধু একজন মানুষকে নয়, তার জীবনের হারিয়ে যাওয়া সরলতাটাকেই খুঁজে বেড়াচ্ছিল। নিজের মনকে শাসন করল হৃদকমল। বড্ড বেশি বেহায়া হয়ে উঠছে মনটা। যেদিকে যাওয়ার নয় সেদিকেই তার যাওয়ার প্রবণতা বুঝতে পেরে নিজেকে কঠিন খোলসে মুড়ে ফেলল। ঠিক করল উইক হয়ে গেলে চলবে না। এত বড় আঘাত মেয়েটা নিতে পারবে না। এতক্ষণে হৃদকমল বুঝতে পেরেছে মেয়েটা মনে মনে হৃদকমলকে ভালোবাসতে শুরু করেছে। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি তো দেখি আমার আগেই উঠে পড়েছেন। কি আশ্চর্য! জানেন, কাল রাতে আমার একটুও ভয় লাগেনি। কি ভালো করে ঘুমিয়েছি। আমার মনে হয় জীবনে প্রথমবার আমি এত শান্তিতে ঘুমিয়েছি। কিন্তু ওই পাখির গল্পটা বলছিলেন না, ওটা না আমার শেষ অবধি শোনা হয়নি, ঘুমিয়ে গিয়েছিলাম। গল্পটা শেষ করবেন প্লিজ? সরি, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। হৃদকমল যেন দায়সারা উত্তর দিল। এক ঝলক তার দিকে তাকালো অদ্বিতীয়া। তার মনটা খারাপ হয়ে গেল। এরকম আচরণ কেন করছে? সে আবারও সাহস জুগিয়ে কিছু জিজ্ঞেস করবে ভাবছে, কিন্তু তখনই ল্যাপটপ বার করে তাতে কাজের মধ্যে ডুবে গেল হৃদকমল। দ্বিতীয় দিনের পুরোটাই অদ্ভুত এক নীরবতা ওদের মাঝখানে বিরাজ করল। অদ্বিতীয়া কয়েকবার কথা বলার চেষ্টা করল, কিন্তু হৃদকমল ছোট ছোট উত্তর দিল শুধু। সে তার কাজ নিয়ে ব্যস্ত।
অদ্বিতীয়া বুঝল হৃৎকমল আসলে তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছে, যে কোনো সম্পর্কই ক্ষণিকের হতে পারে। কিছু মানুষের শুধু আমাদের জীবনে আসা কিছু শেখানোর জন্য, তারপর আবার তারা চলে যায়, আর সেই শিক্ষাটাই জীবনের পাথেয় করে এগিয়ে যেতে হয়। সূর্য ডুবে গেল তার সময়ে। রাতের খাবার খেয়ে অদ্বিতীয়া শুয়ে পড়ল। হৃৎকমল তখনও ল্যাপটপে ব্যস্ত। তারও ইচ্ছে করছে মেয়েটার সঙ্গে একটু গল্প করতে, কিন্তু ওই যে নিজের মনকে শাসনে রেখেছে সে। কিন্তু অদ্বিতীয়া আর থাকতে পারল না। আপনার আজকে ঘুম পায়নি? ঘুমোবেন না? আমার কিছু কাজ আছে। ও আচ্ছা, আপনার কিছু হয়েছে? সারাদিন ধরে চুপচাপ। আমি কি কোনো ভুল করেছি? আপনার কোনো ভুল হয়নি। তাহলে আপনি কথা বলছেন না কেন? আপনি তো কাল রাতে কত সুন্দর গল্প বললেন, আর আজ কেন এমন করছেন? দেখুন, মাত্র একটা দিনের আলাপ, সারাদিন কি এত বকবক করব? আর আমি সত্যি কথা বলতে কি এত কথা বলতে ভালোবাসি না। হৃৎকমলের কথায় অদ্বিতীয়া একেবারে চুপ করে গেল। তার চোখে জল এসে গেল। ও পাশ ফিরে শুয়ে পড়ল। হৃৎকমল বুঝতে পারল একটু বেশি কঠোর হয়ে গেছে ও। অদ্বিতীয়ার মাথার কাছে এসে হঠাৎ বলে উঠল, অদ্বিতীয়া, তুমি ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি, ভয় পেও না। আমি ঘুমোবো না। শোনো, ঘুমিয়ে পড়ো, কাল সকালেই তো আমরা পৌঁছে যাব। অদ্বিতীয়া আর কোনো কথা বলল না, কিন্তু হৃৎকমলের গলার স্বরে যে নরম সুর ছিল তা ওকে স্বস্তি দিল। বুঝতে পারল হৃৎকমল হয়তো কিছু লুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ ওর দিকেই তাকিয়ে রইল হৃৎকমল। তারপর উঠে ব্যাগ গোছানো শুরু করল। অদ্বিতীয়া গভীর ঘুমে আচ্ছন্ন। হৃৎকমল বিছানা থেকে উঠে পড়ল। তার চোখের কোণেও এক ফোঁটা জল চিকচিক করছে। এই সরল মেয়েটাকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু ও জানে এটাই সঠিক। বিদায় অদ্বিতীয়া, তোমার সরলতাটুকু যেন কোনোদিন হারিয়ে না যায়। তুমি তোমার জীবনের প্রতিটা পদক্ষেপ সাহসের সঙ্গে এগিয়েও। রাত তখন 2টো। ট্রেন একটা ছোট্ট স্টেশনে থেমেছে। প্ল্যাটফর্ম একেবারেই ফাঁকা। হৃৎকমল তার ব্যাগ নিয়ে সাবধানে নেমে গেল। একবারও পেছন ফিরে তাকালো না। সে জানে এই বিদায়টা চিরকালের। নিঃশব্দে সতর্কভাবে হৃৎকমল ফাঁকা প্ল্যাটফর্মে নেমে এলো। তারপর ধীর গতিতে হেঁটে হেঁটে এগিয়ে চলল। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল, রেখে গেল এক গভীর শূন্যতা। সেই শূন্যতার মধ্যে দাঁড়িয়ে হৃৎকমল তার মনের ভেতরেই এক তীব্র লড়াই অনুভব করল। তার ভেতরের কণ্ঠস্বর যেন তাকে বিরামহীনভাবে প্রশ্ন করে যাচ্ছে। হৃৎকমল মুখার্জি, তুমি কি এটা ঠিক করলে? মেয়েটাকে এভাবে ট্রেনে একা ফেলে রেখে চলে এলে, কিন্তু নিজের মনটাকে তো তার সঙ্গেই রেখে এলে। সেটা তো আর নিয়ে আসতে পারলে না। না 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 না, এসব আমি কি ভাবছি? আমি ওকে ভালোবাসি না, ও আমাকে ভালোবেসে ফেলছিল। তাই তাই নিজে থেকে আমি ওর থেকে দূরে সরে এসেছি। তুমি পারবে না ওর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে। ভালোবাসা কারোর ইচ্ছে হয় না, আবার কারোর ইচ্ছে মুছেও যায় না। ওই মেয়েটাকে তুমিও ভালোবাসো হৃৎকমল মুখার্জি, কিন্তু আমার মধ্যে যে অপূর্ণতাটা রয়েছে সেটা জানলে তো ও আমাকে দয়া করবে। আমি কি সেটা নিতে পারবো? সত্যি কথাটা একবার মেয়েটাকে জানাতে পারতে। কি বলতাম আমি বলতাম আমি তোমার যোগ্য নই।
আমার আমার দুটো পা নেই। যেটা আছে সেটা প্রস্থেটিক, কৃত্রিম পা। এমন একটা কৃত্রিম মানুষের সঙ্গে বাকি জীবনটা কাটাতে পারবে তো? বাহ, এত যে জ্ঞান দিয়ে এলে, তাহলে সবই বৃথা। তার মানে নিজের অক্ষমতাটা তুমি নিজেই মেনে নিতে পারোনি। তাহলে তাহলে তোমার জ্ঞান দেয়া সাজে হৃদকমল? যাও, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো আবার কোনো অন্ধকারে। প্রয়োজনে নিজের নাম বদলে ফেলো। তবে আমিও বলে দিলাম, তোমার মনে একদিনেই যে জায়গাটা ও তৈরি করে নিয়েছে, তা তুমি কোনোদিন মুছে ফেলতে পারবে না। চুপ করো, চুপ করো, চুপ করো তুমি। যাও 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 যাও, এখান থেকে চলে যাও, একা থাকতে দাও। চুপ করো তুমি। হৃদকমল যেন নিজের মনকেই বোঝানোর চেষ্টা করলো বারবার। তার কণ্ঠে চাপা যন্ত্রণা। প্ল্যাটফর্মের নিস্তব্ধতা ভেঙে দিল মুহূর্তে। চোখ মেলে তাকালো হৃদকমল। চতুর্দিক নিঝুম নিস্তব্ধ। দূরে কোনো দূরপাল্লার ট্রেনের আলো চোখে পড়ল। সে চোখ বন্ধ করে মাথাটা এলিয়ে দিয়ে বলল, বিদায় অদ্বিতীয়া। আর কোনোদিন তুমি আমার মুখোমুখি এসো না। আমি তবে নিজেকে আর আটকে রাখতে পারবো না। লাগে नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ভোরের আলো যখন ট্রেনের কেবিনে এসে পড়ল, তখন অদ্বিতীয়ার ঘুম ভাঙল। মনটা শান্ত। গত রাতের গভীর কথোপকথন আর হৃদকমলের দেওয়া আশ্বাস তাকে অদ্ভুত প্রশান্তি দিয়েছিল। সে পাশ ফিরে হঠাৎই থমকে গেল। উল্টো দিকের বিছানাটা ফাঁকা। তার ঘুমন্ত মাথার উপর এক ফালি আলো এসে পড়েছে, কিন্তু পাশের জায়গাটা একেবারেই শূন্য। হৃদকমলের ব্যাগ নেই, তার বইপত্র নেই, ল্যাপটপ, ফোন, কিচ্ছু তো নেই। অদ্বিতীয়া ভয় পেয়ে গেল। তারপর ভাবল নিশ্চয়ই ওয়াশরুমে গেছে, কিন্তু এতক্ষণ। ধীরে ধীরে শান্ত মনটা অস্থির হয়ে উঠল। বিছানা থেকে লাফিয়ে নেমে গেল ও। করিডোরের দুদিকে তন্ন তন্ন করে খুঁজল। অ্যাটেন্ডারদেরও ডেকে ডেকে জিজ্ঞাসা করল, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারল না। কি হলো তবে? কোথায় গেল হৃদকমল? অদ্বিতীয়া আবার নিজের কূপে ফিরে এলো। ওর চোখে অবিশ্বাস আর যন্ত্রণা। কাল রাতে যে মানুষটা ওকে ভয় পেতে বারণ করলো, আজ সকালে সে চলে গেল বিদায় না বলেই। অদ্বিতীয়া নিজের বিছানায় বসে পড়ল। চোখের জল গড়িয়ে পড়ল, কিন্তু কোনো শব্দ হলো না। ও বুঝতে পারল ওর জীবনের আসল জার্নিটা বোধহয় এখানেই শুরু হলো। ঠিক তখনই ওর চোখে পড়ল ওর মাথার ডান পাশে পড়ে আছে একটা বই, হৃদকমলের বই। কাঁপা কাঁপা হাতে বইটাও তুলে নিল। সেখানে একটা লাইনের নিচে লাল পেন্সিলের দাগ দিয়ে আন্ডারলাইন করা, কিছু পথ একা চলাই ভালো, কারণ সেই পথের শিক্ষাই চিরকালের। বুঝতে পারল এই লাইনটা ওর জন্যই। এটা শুধু একটা বিদায় নয়, এটা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই জার্নিটা ওকে যেন শুধুমাত্র একটা স্মৃতি নয়, বরং একটা নতুন জীবনের শুরু করিয়ে দিয়ে গেল। সেই জীবনের পথে ও এখন একা। ট্রেন প্ল্যাটফর্মে থামতেই মাস্তুতো বোন ছুটে এলো, জড়িয়ে ধরলো অদ্বিতীয়াকে। তারপর ওরা এগিয়ে চলল অদ্বিতীয়ার মাসির বাড়িতে। সেখানে গিয়ে হই হুল্লোড়, আনন্দ, মজা সব কিছু নিয়ে সবাই ভীষণ ব্যস্ত। বিয়ে বলে কথা, তার তোড়জোড় কি কম। আজকে শপিং তো কালকে নিমন্ত্রণ।
এই করেই সবাই মেতেছিল নিজেদের ব্যস্ততায়, কিন্তু অদ্বিতীয়া ক্রমশই যেন একা হয়ে পড়ছিল। ছটফটে মেয়েটা হঠাৎ করেই কেমন যেন শান্ত হয়ে গিয়েছিল। পাহাড়ি নদী সমতলে নেমে এলে যেমনটা হয় ঠিক তেমনটা। কিন্তু পাহাড়ি নদীর উচ্ছলতা একবার যে উপভোগ করেছে, সে কি শান্ত স্নিগ্ধ নদীর নীরবতা অনুভব করতে পারবে? পারল না। প্রথমেই চোখ পড়ল মাসির। অদ্বিতীয়ার অশান্ত মনের খোঁজ তিনি পেলেন সবার আগে। ছাদে একা একাই দাঁড়িয়েছিল অদ্বিতীয়া, আকাশের দিকে তাকিয়ে। রাতের আকাশ তারার মেলায় ভরে আছে, কিন্তু ওর মনে গভীর শূন্যতা। কি ছিল মানুষটার মধ্যে? কি এমন ছিল যে মাত্র দুদিনের পরিচয়ে জীবনটা এমন বদলে গেল? আদৌ কি সে ছিল, নাকি পুরোটাই ছলনা? অন্য মানে খাবার, কিছু পথ একা চলাই ভালো। কথাগুলো বারবার ওর কানে বাজতে থাকছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না অদ্বিতীয়া, ছাদের দোলনাটায় বসে পড়ল। কিরে আদু, মনমরা হয়ে বসে আছিস? কিছু হয়নি মাসি, এমনি। কিছু হয়নি বললেই হলো, তাহলে ওরম চুপ করে বসে আছিস যে? কিছু হয়নি গো, ঘুম আসছে না। মুখটা তো পুরো শুকিয়ে গেছে, কি হয়েছে বল? আমার ভালো লাগছে না মাসি, বিয়ের তো এখনো অনেক দেরি। আমি বরং বাড়ি চলে যাই। আমার ভালো লাগছে না। বাড়ি ফিরে যাবি? তোর মা তো পরের সপ্তাহতেই আসছে, মায়ের সাথেই যাস। আর তো মাত্র কটা দিন। না না মাসি, আমি বিয়ে বাড়িতে আসবো তো, আমি মায়ের সঙ্গে আবার আসবো। আমি এখন বাড়ি যাব। হ্যাঁ রে, মায়ের কথা মনে পড়ছে না? তুই তো বাড়ির বাইরে কোনোদিন থাকিস নি। ঠিক আছে, আমি তোর মাকে বলবো, যত তাড়াতাড়ি হয় তোর বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু বাড়ি ফেরা হলো না অদ্বিতীয়ার। তার আগেই ঘটল এক দুর্ঘটনা। সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে নামতে গিয়ে একেবারে আছাড় খেয়ে পড়ল মেয়েটা। পড়ে গিয়েই হাত কেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। ছুটে এলো মাসি। অদ্বিতীয়া কিছু বলল না। তার শারীরিক যন্ত্রণা যেন তার মনের যন্ত্রণার সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। সে বুঝতে পারছিল তার মনের ক্ষতটা শরীরের উপরে প্রকাশ পেল এবার। অদ্বিতীয়াকে নিয়ে মাসি এলো হাসপাতালে। তার হাতে সেলাই পড়েছে, ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। ব্যথায় অদ্বিতীয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু তার চোখে মুখে অন্য এক অস্থিরতা। মাসি তাকে ধরে ধরে করিডর দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ অদ্বিতীয়া থমকে দাঁড়ালো। তার চোখগুলো যেন বিশ্বাস করতে পারছিল না। করিডোরের অন্য প্রান্তে একটা হুইল চেয়ারে বসে এক ব্যক্তি এগিয়ে আসছেন। তার মুখটা হৃদকমলের মতোই দেখতে, এমনকি সেই চশমাটাই। অদ্বিতীয়ার হৃদস্পন্দন বেড়ে গেল। তার মনের সব কষ্ট, সব যন্ত্রণা এক লহমায় দূর হয়ে গেল। অদ্বিতীয়া মাসির হাত ছাড়িয়ে দ্রুত চিৎকার করে উঠল, হৃদকমল, হৃদকমল! মাসি অবাক হয়ে গেলেন। আদু, কি করছিস? কি, তোর তো হাতে লেগে যাবে। শুনল না অদ্বিতীয়া, ছুটল সেই দিকেই। আদু, আদু, কি হলো মা? ছুটিস না, ছুটিস না। কিন্তু কে কার কথা শোনে? অদ্বিতীয়া তখন ছুটতে ছুটতে পৌঁছে গেছে সেই হুইল চেয়ারের কাছে। হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তি, তার সামনে দাঁড়িয়ে আছে অদ্বিতীয়া। আবার যে মেয়েটার সঙ্গে দেখা হবে এ তো কল্পনাই করেনি হৃদকমল। এ কি অদ্বিতীয়া, তুমি এখানে? আর তোমার হাতে কি হয়েছে? হৃদকমলকে দেখে অদ্বিতীয়ার চোখের জল থমকে গেছে। তার নিজের হাতের ব্যথা, এখানে আসার কারণ, সবকিছুই তার মন থেকে মুছে গেছে। তার সমস্ত মনোযোগ শুধু হৃদকমলের দিকে। তার প্রশ্ন উপেক্ষা করে সে শুধু হুইল চেয়ারটার দিকে তাকিয়ে রইল। আপনি হুইল চেয়ারে কেন? কি হয়েছে আপনার?
হৃদকমল চমকে উঠল। এত দ্রুত তার নিজের কথা ভুলে গিয়ে মেয়েটার হাতের চোটটাই দেখছিল সে। অদ্বিতীয়ার প্রশ্ন শুনে বিচলিত হয়ে পড়ল। না না, কিছু হয়নি, ওই একটু পড়ে গিয়েছিলাম, পায়ে একটু লেগেছে। কোথায় লেগেছে দেখি, আমাকে দেখান। হৃদকমল চমকে ওঠে। তার মুখের ভাব এক মুহূর্তে বদলে যায়। সে বুঝতে পারছিল তার লুকোনোর আর কোনো জায়গা নেই। অদ্বিতীয়া তার হুইল চেয়ারের কাছে এগিয়ে যায়। তার চোখ থেকে জল পড়ছে। হৃদকমল সরে যেতে চাইছিল, কিন্তু অদ্বিতীয়া দ্রুত তার হুইল চেয়ারের হাতলটা ধরে ফেলল শক্তভাবে। আপনি যাবেন না, আমাকে বলুন কি হয়েছে। এর পরের ঘটনা খুব দ্রুত ঘটে গেল। মাসিকে কোনো ক্রমে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল অদ্বিতীয়া। হৃদকমলের সঙ্গে হসপিটালের ক্যান্টিনে গিয়ে বসল। নিজের হাতের যন্ত্রণা ভুলে গেছে ততক্ষণে। এখন ওর একটাই প্রশ্ন, সেদিন হৃদকমল কেন এমনটা করেছিল। হসপিটালের ক্যান্টিনের পরিবেশটা শান্ত, কিন্তু অদ্বিতীয়া ভীষণ উত্তেজিত। আপনি আপনি কেন আমাকে একা ফেলে রেখে চলে এলেন সেদিন? হৃদকমল কোনো উত্তর দিল না। সে অদ্বিতীয়ার হাতের ব্যান্ডেজটার দিকে তাকিয়ে রইল। আমি তো কোনো ভুল করিনি। আমি আপনার বইটা পড়েছি। আপনি কি আমাকে শুধু শেখাতে এসেছিলেন জীবনে একা কিভাবে চলতে হয়? আপনি কেন করলেন আমার সঙ্গে এমনটা? আমাকে কিছু বললেন না, আপনি চলে গেলেন। আমি তো। অদ্বিতীয়ার কথায় হৃদকমল চোখ তুলে চাইল। সেই বুঝতে পারল এই মেয়েটাকে যতটা সহজ ভেবেছিল ততটা নয়। তার কাছে সত্যিটা প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার জীবনটা খুব সহজ নয় অদ্বিতীয়া। আমি আমার এই অবস্থার কথা তোমাকে বলতে পারতাম না। কি অবস্থা? হুইল চেয়ারে কেন আপনি? আপনার পায়ে কি হয়েছে বলুন। আমার দুটো পাই নেই অদ্বিতীয়া। হৃদকমলের সহজ স্বীকারোক্তি। ক্যান্টিন মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। অদ্বিতীয়া অবাক চোখে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কি বললেন আপনি? তুমি ঠিকই শুনেছ। আমি যখন গবেষণার জন্য ট্রেনে করে যাচ্ছিলাম তখন ট্রেনে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমার এক কো প্যাসেঞ্জার, তার বয়স ছিল মাত্র 18, সে ট্রেনে আটকে পড়েছিল। তাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। সে এখন সুস্থ আছে। অদ্বিতীয়া কোনো কথা বলতে পারল না। তার সমস্ত রাগ, অভিমান, সমস্ত প্রশ্ন এক লহমায় মুছে গেল। সে বুঝতে পারল হৃদকমল শুধু একজন সাধারণ মানুষ নয়, সে একজন বীর, একজন জীবন রক্ষক। হৃদকমলের গলার স্বর শুনে মনে হচ্ছিল যেন সেই রাতের কথা সে বারবার মনে করে ভেঙে পড়ছে। আমি জানি আমার জীবনটা খুব জটিল। তোমার মতো একটা হাসি খুশি সহজ সরল মেয়ের জীবনে আমি এই যন্ত্রণা আর কষ্ট নিয়ে আসতে পারতাম না। তুমি আমাকে দেখে ভয় পেতে, কষ্ট পেতে, তাই আমি চলে এসেছি। আমি ভয় পাইনি, বিশ্বাস করুন। আমার একটু কষ্ট হচ্ছে না। আমি শুধু ভাবছি যে আপনি এত বড় কষ্টটা বুকে চেপে রেখে সেদিন আমাকে বললেন না আপনি। শোনো অদ্বিতীয়া, আমি জানি এখন তুমি কি ভাবছো, কিন্তু তোমার কাছ থেকে আমার কোনো সমবেদনা চাই না। তুমি যেটাকে কষ্ট বলছো সেটা আমার জীবনের একটা অংশ। আমি একা থাকতে পারি, নিজের সব কাজ একাই করতে পারি। আমার জীবনটা তোমার কল্পনার চেয়েও বেশি স্বাধীন। কিন্তু হৃদকমল। দাঁড়াও, আমাকে শেষ করতে দাও। তোমার সঙ্গে 1.5 দিনের সামান্য কিছু বেশি সময় আমি ট্রেনে জার্নি করেছি, আর তাতে
আমি ফিল করতে পেরেছি যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়ছিলে, কিন্তু আমি তো ভালোবাসার জন্য তোমার উপযুক্ত নই। দেখো, বেশিরভাগ মানুষের দুটো হাত, দুটো পা আর একটাই মাইন্ডসেট থাকে, তাদের ভাবনা সহজ সরল। কিন্তু আমি তেমনটা নই। আমি 5 জনের থেকে আলাদা, আমি ইউনিক। আমার এই অবস্থা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি জানি জীবন কতটা কঠিন হতে পারে, আর তাই আমি জানি কিভাবে নিজের সমস্ত সমস্যার সমাধান নিজেকে করতে হয়। আমি চাই না আমার জীবনের এই জটিলতা তোমার সহজ সরল জীবনটাকে বিষিয়ে দিক। আমি সেদিন তোমাকে একা রেখে চলে এসেছিলাম, কারণ আমি চেয়েছিলাম তুমি তোমার জীবনটাকে উপভোগ করো, ঠিক সেই গল্পের চঞ্চল পাখিটার মতো। আমি চাইনি আমার জীবনের বোঝা তোমার উপর চাপাতে, কারণ আমি জানি এই ক্ষত নিয়ে আমি কাউকে ভালোবাসা দিতে পারবো না বোধহয়। হৃদকমলের কথা শেষ হতেই অদ্বিতীয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু তার মুখে ছিল এক দৃঢ় হাসি। সে বুঝতে পারছিল হৃদকমল নিজেকে আড়াল করার জন্য কতটা চেষ্টা করছে। সে শান্তভাবে হৃদকমলের হাতটা নিজের হাতে তুলে নিল। হৃদকমল, আমি আপনাকে ভয় পাইনি, আমি কোনো সমবেদনাও দেখাচ্ছি না। আপনি বলেছেন আপনি 5 জনের থেকে আলাদা, আপনি ইউনিক। হ্যাঁ, আপনি তো ইউনিক। আপনার দুটো পা নেই বলে নয়, বরং আপনার হৃদয়টা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষের হৃদয়, যে মানুষটা নিজের জীবন বাজি রেখে একটা অচেনা মানুষের জীবন বাঁচিয়েছিল। সে কোনো সাধারণ মানুষ হতে পারে না, স্বাভাবিক। আপনি বলেছেন সবার একটাই মাইন্ডসেট থাকে, কিন্তু আপনি আমার মাইন্ডসেটটা বদলে দিয়েছেন। আপনি আমাকে শিখিয়েছেন জীবনের আসল আনন্দ কোথায় থাকে, ছোট ছোট জিনিসগুলোকে সম্মান করতে শিখিয়েছেন, আর শিখিয়েছেন একা থাকতে ভয় না পেতে। কিন্তু আমি তো ভয় পাচ্ছিলাম, শুধুমাত্র আপনি পাশে ছিলেন বলে আমি ভয়কে জয় করতে পেরেছি। আর তাই আমার যাত্রাটা তো একা থাকার জন্য শুরু হয়নি, এটা তো আপনাকে খুঁজে পাওয়ার জন্যই শুরু হয়েছিল। অদ্বিতীয়ার কথায় হৃদকমল স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে সেই দৃঢ়তাটা এবার নরম হয়ে এলো। সে যেন এই প্রথম বুঝতে পারল ভালোবাসার কাছে কোনো বাধাই বাধা নয়, আর এই মেয়েটার কাছে তো একেবারেই নয়। সে কিছু বলতে পারল না, শুধু অদ্বিতীয়ার হাতটা ধরে রইল। কিন্তু অদ্বিতীয়া, 1 মিনিট, তার আগে বলুন তো, আপনি নিজেকে ইউনিক বললেন। আচ্ছা, আপনি কি শুধু একা স্পেশাল নাকি? আপনার দুটো পা নেই বলে? আর আমি, এই যে আমি এত কথা বলি, এত সুন্দর করে বকবক করি, মায়ের কথায় আমি একটা আস্ত রেডিও, সেটা বুঝি কিছু নয়? আমার মতো এমন স্মার্ট সুন্দরী যে নিজের পছন্দের খাবার বাদে অন্য কিচ্ছু খায় না, যার কাছে নিজের জীবনটাই সবার থেকে প্রিয়, এমন একজনকে চাইলেও কি আপনি আর খুঁজে পাবেন বলুন? পৃথিবীতে এত মানুষ, কিন্তু আমার মতো দ্বিতীয় কেউ নেই। আমি তো নিজের ফেভারিট। আমার এই ইউনিকনেসটা আপনার চোখে পড়ছে না বুঝি? অদ্বিতীয়ার কথায় হৃদকমল প্রথমে কিছুটা অবাক হলেও তার মুখে এক ঝলক হাসি ফুটল। তার সমস্ত রাগ অভিমান উবে গেল। সে হাসতে হাসতে বলল, না, পড়েনি। তাহলে আপনি কানে তুলো দিয়ে রাখুন, কারণ আমি সারা জীবন আপনার কানের কাছে বক 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 করব। আপনি বলেছিলেন কিছু পথ একা চলাই ভালো, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের জার্নিটা এখন থেকে আর একা নয়। আমি যখন থেকে আপনার প্রেমে পড়েছি তখন থেকে আমাদের পথটা কিন্তু এক। হৃদকমল আর কিছু বলল না, সে শুধু অদ্বিতীয়ার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা ছিল এক নতুন আশার, এক নতুন পথের শুরু। অদ্বিতীয়াও তার হাতটা আরো শক্ত করে ধরল। এই যাত্রায় তারা একে অপরের পরিপূরক, একজন নীরব শিক্ষক, অন্যজন চিরন্তন ছাত্রী,
একজন জীবনের বাস্তবতা শিখিয়েছে, অন্যজন শিখিয়েছে ভালোবাসা। আজকের গল্প অপরাহ্নের আলো এই পর্যন্তই। পরমেশ্বরের কাছে আমাদের একটাই প্রার্থনা, এভাবেই প্রতিটা ভালোবাসার গল্পে হৃদকমল যেন তার অদ্বিতীয়াকে, আর অদ্বিতীয়া যেন তার সঠিক হৃদকমলকে খুঁজে পায়। আজকের গল্প কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাতে হবে কমেন্ট বক্সে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে আপনাদের নিজেদের হৃদকমল কিংবা অদ্বিতীয়ার সঙ্গে। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে যেতে হবে। তাহলে এবার আমরা যে কটা কথা বলে চলে যাই সেগুলো বলে ফেলি। ভালোবাসার মরশুমের আরও একটা ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা খুব শিগগিরই শুরু করতে চলেছি রহস্য রোমাঞ্চ গল্প। এছাড়া প্রতি শনিবার রাত্রি 11টায় যেমন একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির হই, সেটা তো হবেই। সেই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা আছে তো? যদি না থাকে তাহলে কিন্তু এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ভূত চর্চার লিঙ্ক, ওটাকেও সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। এবার চলে আসব গত পর্বের যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন বিদ্যুৎ দে, নুরুল ইসলাম, পলাশ মণ্ডল, শম্ভু মাইতি, রকি পাখিরা, পুষ্পা গুড়িয়া, বিজয় মাহাতো, সমীর হোসেন, সমীরুল হোসেন, রাধেশ্যাম মাখাল, অর্পিতা সাধু খাঁ, ঝুমুস ব্লগ, শুক্লা দত্ত, মিতা আচার্য, শান্তনু বর্মন, সুদীপ্ত নস্কর, ঝর্ণা খাতুন, মানসী পাত্র, অর্পণ পাঁজা, অস্মিতা সরকার সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, অদ্বিতীয়া বারবার এই গল্পে তার বয়স উল্লেখ করেছে। আপনারা নিশ্চয়ই মন দিয়ে গল্পটা শুনেছেন, তাহলে জানান তো অদ্বিতীয়ার বয়স কত? জানি এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ, তাই চটপট কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তর টাইপ করে ফেলুন। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বে সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায়, তারপর আগামী শনিবার রাত্রি 11টায় ভূত চর্চায়, আর তারপর আবার আগামী মঙ্গলবার পুজোর গল্প নিয়ে ভালোবাসার মরশুমে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।